আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো কবিরস ইনোভেশন ক্লাসরুমের পক্ষ থেকে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে একটি ইংলিশের উপর বিশেষ কোর্স। বিশেষ করে যারা গ্রামারে দুর্বল থাকো তাদের জন্য আমি আশা করব এই যে ক্লাসটি আমাদের শুরু হচ্ছে আজকে থেকে ধারাবাহিক একটা পর্ব হবে, এইগুলো যদি তোমরা অংশগ্রহণ করো তাহলে তোমাদের গ্রামারের প্রতি যে ভীতিটা বা গ্রামারের প্রতি যে তোমাদের দুর্বলতা আছে এই জিনিসগুলো আশা করি অনেকাংশেই নির্মূল করা সম্ভব হবে। তো শিক্ষার্থীরা, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে গ্রামার হচ্ছে একটা ভাষারকে গাইডলাইন দেয়, কিন্তু একটা ভাষা শিখতে গেলে গ্রামার একটা আমাদের গাইডলাইন হিসেবে কাজ করে, কিন্তু গ্রামারই কিন্তু একটা ভাষা শেখার জন্য সব কিছু নয়। যেমন ফর এক্সাম্পল, আমরা আমাদের যে ভাষাটা শিখেছি, বাংলা ভাষায় আমরা কথা বলি, এই ভাষাটা শেখার সময় কি আমরা কোনো ব্যাকরণের বা গ্রামারের হেল্প নিয়েছিলাম? না। অ্যাকচুয়ালি গ্রামারটা কাদের জন্য? গ্রামারটা হচ্ছে যারা কিনা তোমার নেটিভ স্পিকার নয় একটা ল্যাঙ্গুয়েজের, তাদের জন্যই কিন্তু গ্রামারটা প্রয়োজন হয় ভাষাটা শেখার জন্য। এই কারণেই কিন্তু আমাদের যে বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের যারা সর্বপ্রথম লিখেছিলেন তারা কোনো বাঙালি ছিলেন না, তারা ছিলেন ইউরোপিয়ান ঔপনিবেশিক যারা ছিলেন তারা। কেন? কারণ বাংলা ভাষা শিখতে গেলে তাদেরকে অবশ্যই কি একটা ভাষার গাইডলাইন বা একটা ব্যাকরণ জানা প্রয়োজন। সো এই কারণেই কিন্তু আমাদের ইংলিশ ভাষাটা শিখতে গেলে গ্রামারের একটা প্রয়োজনীয়তা আছে। তবে গ্রামারের পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে যথেষ্টভাবে আয়ত্ত করতে হবে, সেটা হচ্ছে ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার, এটাকেও আমাদের অনেক এনরিচ করতে হবে। তো আসি যে গ্রামারে এত গ্রামার আমরা ছোটোবেলা থেকে শিখছি, তারপরেও কেন আমাদের এসএসসি লেভেল, ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে আমরা কেন ইংলিশে ভালো পারি না? এর পেছনে যে কারণগুলো আছে, আমরা সিলেবাসভুক্ত যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়েই কিন্তু আমরা পড়ে থাকি। আমরা সরাসরি আমাদের সিলেবাসে যে গ্রামাটিক্যাল টপিকসগুলো আছে, আইটেমগুলো আছে, এগুলো শিখতে চাই। আর ক্লাসগুলোতে, আমাদের স্কুলের বা কলেজে যে ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোতে কিন্তু ওইগুলোরই পড়ানো হয়, কিন্তু বেসিক যে বিষয়গুলোর উপর ভিত্তি করে সিলেবাসের গ্রামারগুলো করতে হবে, এই গ্রামারগুলো কিন্তু আলোচনা করা হয় না এবং আমাদেরও শেখার আগ্রহ থাকে না। তো এই কারণেই আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ধারাবাহিক পর্ব ইংলিশ বেসিক আইটেমগুলো নিয়ে। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের পরীক্ষায় যে সিলেবাসভুক্ত যে গ্রামারগুলো আছে সেগুলোতেও তোমরা যথেষ্ট ভালো করতে পারবে। তো আজকে আমরা মূলত আলোচনা করব সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। তো নর্মালি একটা সেন্টেন্স স্ট্রাকচার, একটা সেন্টেন্সে কি থাকে? তো আমরা সকলেই জানি যে একটা সেন্টেন্সের যে অপরিহার্য যে অংশগুলো আছে, এই অপরিহার্য অংশ হচ্ছে তিনটি। আমরা নর্মালি বলে ফেলি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলো তো, আমরা কিন্তু বলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এটি হচ্ছে একটা নর্মাল স্টাইল। একটা সেন্টেন্সের নর্মাল যে স্টাইলটা, সেটা হচ্ছে কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। তো নর্মাল একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। পাশাপাশি এমনও থাকতে পারে সাবজেক্ট, তার সাথে একটি ভার্ব আছে, এরপরে অবজেক্ট, এবং অবজেক্টের পরেও আরও বাড়তি একটা বিষয় থাকতে পারে, সেটি হচ্ছে মডিফায়ার। সেটি কি? মডিফায়ার। এখন আমরা একটা সেন্টেন্সের যে বেসিক উপাদানগুলো আছে এই উপাদানগুলো সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে আমরা এগুলোকে আইডেন্টিফাই করব, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করব। যেহেতু আমরা ইংলিশে গ্রামার বলি, ফ্রি হ্যান্ড রাইটিং বলি, যাই করি না কেন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের একটা ভালো নলেজ থাকতে হবে। তো এই কারণে আমাদের জেনে নিব যে আমাদের একটা সেন্টেন্সের অংশ কি কি থাকতে হবে একটা সেন্টেন্স কমপ্লিট হতে গেলে। তো একটা সেন্টেন্স কমপ্লিট হতে গেলে বা একটা সেন্টেন্স যদি স্ট্রাকচারগতভাবে ঠিক হতে হয়, তাহলে সাবজেক্ট, ভার্ব লাগবে, এবং আমরা একটা প্রচলিত ধারণা আছে যে অবজেক্টটা অবশ্যই থাকতে হবে, কিন্তু এটা আমাদের একটা টোটালি রং কনসেপ্ট। একটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট বাধ্যতামূলক নয় বা কম্পালসারি কোনো অংশ নয়।
অর্থাৎ অবজেক্টটা সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। শুধুমাত্র একটি সাবজেক্ট এবং একটি ভার্ব যদি থাকে তাহলেই কিন্তু একটা সেন্টেন্স গঠন করা যায়। সো অবজেক্টটা কিন্তু প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটি হচ্ছে জন অ্যান্ড আই পার্টিসিপেটেড দ্য পার্টি লাস্ট নাইট। এখন দেখো আমি কেন ভোকাবুলারির কথা তোমাদেরকে বলেছিলাম, ভোকাবুলারির কথা এই কারণে বলেছি, একটা সেন্টেন্স পড়ে যদি আমি সেন্টেন্সটির মূল ভাবটা কি বা মিনিংটা কি এটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার এগুলো চিহ্নিত করাটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা গ্রামারের পাশাপাশি কিন্তু ভোকাবুলারি স্কিলটা আমরা বাড়ানোর যথেষ্ট চেষ্টা করব। তাহলে জন অ্যান্ড আই, জন এবং আমি পার্টিসিপেটেড, অর্থাৎ পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, পার্টিসিপেটেড হচ্ছে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, তাহলে পার্টিসিপেটেড মানে অংশগ্রহণ করেছিলাম। দ্য পার্টি লাস্ট নাইট, গতকাল রাতে বা গত রাতে আমরা একটা পার্টিতে অংশগ্রহণ করেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, তাহলে পার্টিসিপেটেড এটাকে কিন্তু আমরা ভার্ব বলে চিহ্নিত করছি। ওকে, এখন যদি আমরা একটা ভার্ব চিহ্নিত করতে পারি তাহলে ভার্বের আলোকেই কিন্তু আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে ভার্বের আলোকেই আমরা কি করতে পারবো, একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ইভেন মডিফায়ারটাকেও কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই আগে ভার্বটাকে আইডেন্টিফাই বা ডিটেক্ট করে নিতে হবে। এখন কিভাবে আমরা সাবজেক্ট আর অবজেক্টটাকে আইডেন্টিফাই করব, দেখো খুব সহজ একটা বিষয়। যদি আমাদেরকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হয় তাহলে ভার্বকে আমরা হু বা হট দ্বারা কোশ্চেন করব। যদি আমাদেরকে অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হয় তাহলে আমরা ভার্বকে হট বা হুম দ্বারা প্রশ্ন করব। তো এখানে হু বা হট মানে কি, কে বা কি দ্বারা প্রশ্ন করব ভার্বকে, তাহলে আমরা সাবজেক্ট পাবো। আর যদি আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি দেন আমরা অবজেক্ট পাবো। এখন ভার্বকে প্রশ্ন করি, কে পার্টিসিপেট করেছিল, আমরা পাচ্ছি জন অ্যান্ড আই, অর্থাৎ জন এবং আমি। তাহলে এই অংশটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে চিহ্নিত করতে পারছি। দেখেছো কত সহজ। আমরা ভার্বকে কে বা কি দ্বারা, কি বা কে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পেয়ে যাচ্ছি, সাবজেক্ট। তাহলে এবার অবজেক্টটা আমরা আইডেন্টিফাই করে নিই। ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা, তাহলে আমরা কিসে অংশগ্রহণ করেছিলাম, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি দ্য পার্টি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দ্য পার্টিটা আমাদের অবজেক্ট, দ্য পার্টিটা এক্ষেত্রে আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে বাকি থাকলো কি, একটা কিন্তু জিনিস বাকি রয়ে গেছে, লাস্ট নাইট। তাহলে লাস্ট নাইট এটা কি, লাস্ট নাইটটাকে আমরা বলছি মডিফায়ার। তো লাস্ট নাইটটা কিভাবে মডিফায়ার হলো, নর্মালি ভার্বটা কখন, কোথায়, কিভাবে সংগঠিত হয় এই বিষয়গুলো যারা নির্দেশ করে তাদেরকে মডিফায়ার বলা হয়। অর্থাৎ ভার্বটা কখন, কোথায়, কিভাবে সংগঠিত হয় এই বিষয়গুলো কিন্তু মডিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, মডিফায়ারের অর্থটা কি, মডিফায়ার অর্থ হচ্ছে বিশেষায়ক বা যে ওয়ার্ডটা বিশেষায়িত করে, অর্থাৎ স্পেশাল একটা তথ্য দেয়। এই মডিফায়ার কিন্তু সেন্টেন্সের অপরিহার্য অংশ নয়। তুমি মডিফায়ারটা বাদ দিয়েও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। কিভাবে, জন অ্যান্ড আই পার্টিসিপেটেড দ্য পার্টি, জন এবং আমি পার্টিতে অংশগ্রহণ করেছিলাম, সেন্টেন্স কিন্তু ফুলফিল। বাট এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য আমরা মডিফায়ার ইউজ করি। তাহলে মডিফায়ার কি করে, সেন্টেন্সে বসে একটা এক্সট্রা ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য আমাদেরকে প্রদান করে। তাহলে জন অ্যান্ড আই পার্টিসিপেটেড দ্য পার্টি, এখন লাস্ট নাইট এটা কি নির্দেশ করছে, সময় নির্দেশ করছে, অর্থাৎ কখন আমরা অংশগ্রহণ করেছিলাম। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে লাস্ট নাইটটাকে আমরা কি করতে পারি, মডিফায়ার হিসেবে চিহ্নিত করতে পারি। তো এটা ছিল একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে অবজেক্ট ছাড়াও কিন্তু একটা সেন্টেন্স
গঠন করা যায়, অবজেক্ট ছাড়াও কিন্তু একটা সেন্টেন্স গঠন করা যায়। তো এরকম একটা সেন্টেন্স আমরা নেই যেখানে অবজেক্ট নেই। যেমন খুব সহজ একটা এক্সাম্পল যদি আমরা নেই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তো এই ক্ষেত্রে অর্থটা কি আসছে? পাখি আকাশে ওড়ে, অর্থাৎ ফ্লাই মানে ওড়া। তো ফ্লাইটা কিন্তু আমরা ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারছি। এখন যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কে ওড়ে বা কি ওড়ে, যেহেতু এটা বস্তুবাচক, কে ওড়ে বা কি ওড়ে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি পাখি ওড়ে। তাহলে এটা কিন্তু আমাদের সাবজেক্ট। তো কি দ্বারা প্রশ্ন করে যখন তুমি কি পাবে, যখন তুমি সাবজেক্ট পেয়ে যাবে তখন কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে আর অবজেক্ট পাওয়া যাবে না। কারণ কি, তুমি এখন প্রশ্ন করে দেখো কি ওরে, যেহেতু আমি বলেছিলাম ভার্বকে হট দ্বারা প্রশ্ন করলেও অবজেক্ট পাওয়া যায়। সো এখন ভার্বকে প্রশ্ন করো কি ওরে, তোমার কিন্তু অ্যান্সারটা মাথায় আসবে বার্ডস। কিন্তু যেহেতু বার্ডসটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে গেছে, আর ভার্বের আগে কিন্তু কখনো সাবজেক্ট মানে অবজেক্ট থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আর অবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি না। তো এখন কাকে ওড়ে, এই প্রশ্নটা কিন্তু এই ক্ষেত্রে করলে অ্যান্সারটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো অবজেক্ট নেই। তাহলে তুমি বলতে পারো যে ইন দ্য স্কাই এটা কি? তো অ্যাকচুয়ালি ইন দ্য স্কাই হচ্ছে মডিফায়ার, অর্থাৎ মাঝখান থেকে যদি আমরা অবজেক্টটাকেও বাদ দিতে দেই তারপরেও কিন্তু আমার সেন্টেন্সের কোনো রকম অসুবিধা হচ্ছে না, একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা নিয়েও কিন্তু এটা বাদে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডিফায়ার দিয়েও কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। তাহলে এখন দেখো, আমি বলেছিলাম ভার্ব বা ক্রিয়া কখন কোথায় কিভাবে সংঘটিত হয়, কখন কোথায় কিভাবে সংঘটিত হয় এই বিষয়গুলোকে আমরা মডিফায়ার বলি। তো এখন কোথায় ওড়ে, ইন দ্য স্কাই, এটা একটা মানে প্লেস নির্দেশ করেছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা মডিফায়ার। ওকে, এবার শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিন্তু আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি, মডিফায়ার ছাড়া। মডিফায়ার ব্যতীত আমরা কি করতে পারি, একটা সাবজেক্ট এবং ভার্ব নিয়েই কিন্তু আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আই সি, আই সি, সি মানে দেখা। তো অনেক সময় আমরা কিন্তু বলি আমি দেখছি। তুমি কি এই বিষয়টা দেখেছিলে বা দেখছো? আই সি, আমি দেখছি বা আমি দেখি বিষয়টা। তো এক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারি। অথবা ধরো এইভাবে বলি আই উইল গো। আমাকে ধরো কেউ প্রশ্ন করলো তুমি কি যাবে, আমি বলে দিলাম কি আই উইল গো। উইল গো কিন্তু এক্ষেত্রে একটা ভার্ব, তাহলে কে যাবে, আমি, এটা কিন্তু সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং ভার্ব দিয়েও কিন্তু আমি কি একটা সেন্টেন্স গঠন করতে পারি। এবার যদি তোমাকে বলা হয় যে, অনেকে বলতে পারে যে ডু, এটা কি একটা সেন্টেন্স? হ্যাঁ, শুধুমাত্র ডু বললেও কিন্তু একটা সেন্টেন্স তাহলে হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার সেকেন্ড পারসন ইউ এটা কিন্তু সাবজেক্টের কাজ করে, কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব থাকে। সাবজেক্টটা কি থাকে? উজ্জ্ব থাকে। যেমন ধরো যদি আমি বলি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এক্ষেত্রে তুমি বলতে পারো স্যার এখানে সাবজেক্ট কোথায়? যে সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হয় না, সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য একটা অংশ, তাহলে এখানে সাবজেক্টটা কোথায়? তো এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইউ, বাট ইউটাকে আমরা কি রাখতে পারি, গোপন রাখতে পারি বা উজ্জ্বল রাখতে পারি। তো ঠিক সেম ওয়েতে এখানে কিন্তু ইউ ডু, তুমি করো। হ্যাঁ, তাহলে শুধু ডু বললে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাচ্ছে তুমি করো, এইটাই কিন্তু বোঝাবে, অর্থাৎ সাবজেক্টটা এক্ষেত্রে উজ্জ্বল আছে। তাহলে আমরা আজকের ক্লাসের যে সামারিটা পেলাম সেটি হচ্ছে একটি নর্মাল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, আর অতিরিক্তভাবে ইনফরমেশন প্রদান করার জন্য মডিফায়ার থাকতে পারে, বাট সেন্টেন্সের অপরিহার্য অংশ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। তো শিক্ষার্থীরা, আজকে
ক্লাসটি আমরা এ পর্যন্তই রাখছি এবং আগামী যে আমাদের লেকচারটা হবে, আগামী যে ক্লাসটা হবে, সেই ক্লাসে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমরা আজকে একটু তোমাদের পূর্ব থেকে জানিয়ে রাখছি। আমরা আগামী ক্লাসে আলোচনা করব সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত। সাবজেক্ট কোন কোন পার্টস অফ স্পিচ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা সাবজেক্টের কাজ করে, কোন কোন পার্টস অফ স্পিচ অবজেক্টের কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আগামী ক্লাসটা সবাই সাথে সাথে পাওয়ার জন্য তোমরা অবশ্যই কি করবে, আমাদের সাথে থাকবে। আর আমাদের সাথে থাকতে হলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি আরেকটি বিষয় করবে, তোমরা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে করে তুমি সবার আগে ক্লাসটি আপলোড হওয়ার সাথে দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।